রাসায়নিক বন্ধনের আগের দুটো ক্লাসে তোমরা মেনলি আয়নিক বন্ডিং সম্পর্কে জেনেছিলে। আয়নীয় বন্ধন কিভাবে তৈরি হয় সে সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। সমযোজ্যতা নিয়ে আজকের ক্লাসে আলোচনা থাকবে। সমযোজ্যতা এবং সমযোজী বন্ধনের ধারণা প্রথম দেন বিজ্ঞানী জি.এন. লুইস। বিজ্ঞানী লুইসের নাম তোমরা স্ট্রাকচার করার সময় শুনে থাকবে, লুইস স্ট্রাকচার যেগুলোকে তোমরা বলে থাকো। তো এই সমযোজ্যতার ক্ষেত্রে হয় কি, দুটো পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে সমসংখ্যক ইলেকট্রন এসে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করে এবং উভয় পরমাণুই কিন্তু ওই ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে এবং এই ব্যবহারের মাধ্যমে সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষকে তারা 8টা ইলেকট্রন পূর্ণ করে বা অষ্টক পূর্তি ঘটায়। এই যে সমভাবে ব্যবহৃত হচ্ছে ইলেকট্রন জোড়, এই ইলেকট্রন জোড়গুলোই কিন্তু উভয় পরমাণুর মধ্যে বন্ধন রূপে কাজ করে এবং মৌল বা যৌগের অণু উৎপন্ন হয়। পরমাণুর যে এইরূপ বন্ধন বা এই বন্ধন সৃষ্টির মাধ্যমে যে এক পরমাণু থেকে অন্য পরমাণুতে ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে সেটা কিন্তু একেবারেই নয়। সমযোজ্যতার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ইলেকট্রনের স্থানান্তর ঘটে না, ফলে পরমাণু দুটো কিন্তু কখনোই আধানগ্রস্ত হয় না, যেটা আয়নিক বন্ডিংয়ের ক্ষেত্রে আমাদের হচ্ছিল, ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হচ্ছিল। কিন্তু সমযোজ্যতার ক্ষেত্রে সেই চান্সটা একেবারেই নেই। তো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কি করে হাইড্রোজেন বন্ড গঠন হয়েছে। দুটো হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং হাইড্রোজেনের ক্ষেত্রে তোমরা জানো যে একটাই উপকক্ষ থাকে, সেটা হচ্ছে এস অরবিটাল, এবং এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ধারণ ক্ষমতা মানে ক্যাপাসিটি হচ্ছে দুটো। এক্ষেত্রে তো অষ্টকের প্রশ্ন আসে না, যেহেতু কে উপকক্ষে সর্বোচ্চ দুটো ইলেকট্রনই থাকতে পারে। তো এক্ষেত্রে কি হয়, হাইড্রোজেন তার সর্ববহিস্থ কক্ষে মানে এস উপকক্ষে দুটো ইলেকট্রন পূর্ণ করে। কিভাবে করে? একটা হাইড্রোজেন অপর হাইড্রোজেনের ইলেকট্রনকে ব্যবহার করে, নিজের একটা এবং অপরের থেকে একটা নিয়ে টোটাল দুটো ইলেকট্রন সে ইউজ করে। একই ঘটনা কিন্তু অপর হাইড্রোজেনের ক্ষেত্রেও ঘটে। তো আলটিমেটলি আমরা দুটো ইলেকট্রনের মাধ্যমে পেয়ে যাচ্ছি একটা ইলেকট্রন জোড় এবং সেখান থেকেই তৈরি হচ্ছে একটা সমযোজী বন্ধন, এবং সমযোজী বন্ধনের মাধ্যমে দুটো হাইড্রোজেন পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করছে। তাহলে এই যে দুটো পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের মাধ্যমে যে রাসায়নিক বন্ধনটা সৃষ্টি হচ্ছে তাকেই আমরা বলছি সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। আর সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে যে যৌগ উৎপন্ন হচ্ছে তাদেরকেই আমরা বলছি সমযোজী যৌগ বা কোভ্যালেন্ট কম্পাউন্ড। নেক্সট তোমাদের আরও কিছু উদাহরণ দেখাই কিভাবে সমযোজী বন্ধনটা তৈরি হচ্ছে। যেরকম ছবিতে দেখতে পাচ্ছ ফ্লুরিন অণু গঠন হচ্ছে দুটো ফ্লুরিন পরমাণুর দ্বারা। তো ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখবে সবচেয়ে বাইরের কক্ষে থাকে 7টা ইলেকট্রন। এখন অষ্টক পূর্তি ঘটাতে গেলে আরও একটা ইলেকট্রন দরকার। তো প্রথম ফ্লুরিন কি করে, দ্বিতীয় ফ্লুরিন থেকে একটা ইলেকট্রনকে ব্যবহার করে, তাহলে নিজের 7টা আর অপর ফ্লুরিনের একটা, হলো 8টা। অন্যদিকে অপর ফ্লুরিনও কি করে, নিজের তো 7টা ইলেকট্রন ছিলই, আরেকটা ফ্লুরিন থেকে একটা ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করে। তাহলে দুটো ফ্লুরিনই কিন্তু এখানে 8টা করে ইলেকট্রন পেয়ে যাচ্ছে। তার মধ্যে দুটো ইলেকট্রনকে কিন্তু দুটো ফ্লুরিনই সমভাবে ব্যবহার করছে এবং সেই দুটো ইলেকট্রনকেই আমরা বলছি ইলেকট্রন জোড়, এবং ইলেকট্রন জোড়ের মাধ্যমে তৈরি হচ্ছে সমযোজী বন্ধন। দেখো দুটো
ইলেকট্রনের মাধ্যমে যে ইলেকট্রন জোড় গঠন হয়েছে সেই ইলেকট্রন জোড়ের দ্বারাই কিন্তু আলটিমেটলি কোভ্যালেন্ট বন্ডটা আমরা পাচ্ছি। এবং এই যে সমযোজী বন্ধন বা রাসায়নিক বন্ধন এর মাধ্যমে যে দুটো ফ্লুরিন পরস্পর যুক্ত হয়ে ফ্লুরিন অণু গঠন করছে, সেখানে খেয়াল করলে দেখতে পাবে যে বাকি ইলেকট্রন যেগুলো ইউজ হচ্ছে না তাদেরকে আমরা বলছি লোন পেয়ার্স। সেগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসেবে থেকে যাচ্ছে। এবং প্রত্যেক ফ্লুরিন পরমাণুর ক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা দাঁড়াচ্ছে 3। টোটাল 6টা ইলেকট্রন ইউজ হচ্ছে না। 6টা ইলেকট্রন মানে 3টে ইলেকট্রন পেয়ার, তাদেরকে আমরা বলছি লোন পেয়ার্স। নেক্সট এক্সাম্পলে যাই। H2O মলিকুল কিভাবে গঠন হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে মাঝখানে রয়েছে অক্সিজেন এবং দুপাশে দুটো হাইড্রোজেন। হাইড্রোজেনের যেহেতু অষ্টক পূর্তির কোনো সম্ভাবনা নেই, কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে একটাই উপকক্ষ থাকে, সেটা হচ্ছে এস অরবিটাল, এবং এস অরবিটালে সর্বোচ্চ দুটো ইলেকট্রনই থাকতে পারে। তো হাইড্রোজেন কি করবে, তার সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন বানাবে। আর অক্সিজেন কি করবে, নিজের আছে 6টা, সে 8টা ইলেকট্রন বানাবে। তাহলে অক্সিজেন দুপাশে দুটো হাইড্রোজেন থেকে একটা করে ইলেকট্রন নিয়ে টোটাল দুটো ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করবে। নিজের ছিল 6টা আর দুটো ইলেকট্রন নিয়ে হলো 8টা। অন্যদিকে হাইড্রোজেন অক্সিজেনের থেকে দুটো ইলেকট্রন সমানভাবে ব্যবহার করবে। এই করে আলটিমেটলি আমরা পাচ্ছি দেখো দুখানা ইলেকট্রন জোড়, এবং সেই দুটো ইলেকট্রন জোড়ই কিন্তু হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে দুটো কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। যে 4টে ইলেকট্রন ইউজ হচ্ছে না অক্সিজেনের, তারা থেকে যাচ্ছে লোন পেয়ার হিসেবে। অক্সিজেনের ক্ষেত্রে আমরা দুটো লোন পেয়ার পাচ্ছি। এই সমস্ত ছবিতে একটা জিনিস খেয়াল করো যে ইলেকট্রনকে কিন্তু আমরা বিন্দু দিয়ে চিহ্নিত করছি। ইলেকট্রনকে বিন্দু দিয়ে চিহ্নিত করে একটা সমযোজী বন্ধনের জন্য দুটো পরমাণুর মাঝে একজোড়া বিন্দু লিখে তবেই কিন্তু সমযোজী যৌগের গঠন প্রকাশ করা হয়। এবং এই ধরনের স্ট্রাকচার, এই ধরনের গঠনকে আমরা বলি লুইস ডট স্ট্রাকচার বা লুইস বিন্দু গঠন। যদি একই প্রকারের পরমাণু থাকে তাহলে আমরা সবার ক্ষেত্রেই ডট ইউজ করি। যদি ভিন্ন ভিন্ন প্রকারের পরমাণু থাকে তাহলে তাদের ইলেকট্রনকে আমরা বিন্দু বা ডট অথবা ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করি। সেকেন্ড যে এক্সাম্পলটা ছবিতে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে CO2। CO2-র ক্ষেত্রেও দেখো কার্বন পরমাণুর ইলেকট্রনিক কনফিগারেশন করলে দেখবে সর্ববহিস্থ কক্ষে থাকে 4টে ইলেকট্রন। তো আরও 4টে পেলে তবেই কিন্তু তার অষ্টক পূর্তি ঘটবে। অন্যদিকে অক্সিজেনের নিজের থাকে 6টা, আরও দুটো দরকার 8টা বানানোর জন্য। তো কিভাবে এরা পরস্পরের ইলেকট্রনকে সমভাবে ব্যবহার করছে ছবিতে সেটা খেয়াল করো। কার্বন আর অক্সিজেনের মধ্যে টোটাল 4টে ইলেকট্রন সমানভাবে ইউজ হচ্ছে। তো 4টে ইলেকট্রন মানেই হচ্ছে দুটো ইলেকট্রন পেয়ার। দুটো ইলেকট্রন পেয়ারের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি দুটো কোভ্যালেন্ট বন্ড। একই ঘটনা কার্বনের ওই পাশেও ঘটছে। তো কার্বনের ক্ষেত্রে আলটিমেটলি আমরা 4টে কোভ্যালেন্ট বন্ড পাচ্ছি, যার মাধ্যমে দুটো অক্সিজেন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে। থার্ড যে এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন অণু কী করে তৈরি হচ্ছে। দুটো নাইট্রোজেন পরমাণু মিলে একটা নাইট্রোজেন অণু তৈরি হয়। তো নাইট্রোজেনের সর্ববহিস্থ কক্ষে থাকে 5টা ইলেকট্রন। এই 5টা ইলেকট্রনের মধ্যে যদি আরও 3টে ঢোকে তাহলেই কিন্তু অষ্টক পূর্তি ঘটে। তাহলে প্রথম নাইট্রোজেন কি করবে, সেকেন্ড নাইট্রোজেনের থেকে 3টেকে নেবে, এবং সেকেন্ড নাইট্রোজেনও কি করবে, প্রথম নাইট্রোজেনের থেকে 3টেকে নেবে। নেওয়া মানে পুরোপুরি নেওয়া নয়, সমানভাবে এরা পরস্পরের ইলেকট্রনকে ব্যবহার করবে। তাহলে দেখো 3টে 6টা ইলেকট্রন এরা দুজনেই সমানভাবে ইউজ করছে। 6টা ইলেকট্রন মানেই হচ্ছে 3টে ইলেকট্রন জোড়,
এবং 3টে ইলেকট্রন জোড় মানেই হচ্ছে 3টে কোভ্যালেন্ট বন্ড বা 3টে সমযোজী বন্ধন আমরা পাচ্ছি। তাহলে দুটো নাইট্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে 3টে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে নাইট্রোজেন অণু গঠন করছে। আরও কিছু এক্সাম্পল তোমাদের দেখানো হয়েছে, যেরকম মিথেন, C2H4, ইথিলিন, C2H2, অ্যাসিটিলিন। তো এই ধরনের কম্পাউন্ডগুলোতে তোমরা খেয়াল করবে যে কিভাবে কার্বনের সর্ববহিস্থ কক্ষে থাকে 4টে ইলেকট্রন, কিভাবে কার্বন 4টে হাইড্রোজেন থেকে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে নিজের অষ্টক পূর্তি ঘটাচ্ছে, এবং অষ্টক পূর্তি ঘটানোর মাধ্যমে যে ইলেকট্রন জোড়গুলো তৈরি হচ্ছে তার মাধ্যমেই কিন্তু সমযোজী বন্ধন তৈরি হচ্ছে এবং অণুগুলো আলটিমেটলি ফর্ম করছে। মিথেনের ক্ষেত্রে 4টে হাইড্রোজেন, ইথিলিনের ক্ষেত্রেও 4টে হাইড্রোজেন, কিন্তু অ্যাসিটিলিনের ক্ষেত্রে হচ্ছে 2টো হাইড্রোজেন। এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে যে কিভাবে লুইস ডট স্ট্রাকচার দিয়ে বা লুইস ডট গঠনের মাধ্যমে তোমরা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন দেখাতে পারবে। সমযোজী যৌগ গঠনের শর্তে চলে যাই। বেশ অনেকগুলো এক্সাম্পল তোমাদের দেখালাম। এরপরে বলি যে কোন কোন কন্ডিশনে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন হয়। দেখা গেছে যে পর্যায় সারণীর গ্রুপ 4A থেকে 4A, 5A, 6A এবং 7A, এই 4টে গ্রুপের যে অধাতব মৌলরা আছে তারাই কিন্তু এই সমস্ত শর্ত পূরণের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে থাকে। শর্তগুলোর মধ্যে প্রথম হচ্ছে আয়নন বিভব হতে হবে বেশি। যেসব পরমাণুর আয়নাইজেশন পোটেনশিয়ালটা বেশি তাদের পক্ষে কিন্তু ইলেকট্রন বর্জন করার টেন্ডেন্সিটা কম, ফলে ক্যাটায়নে পরিণত হওয়ার টেন্ডেন্সিও কম। ক্যাটায়ন তৈরি করবে না মানেই হচ্ছে আয়ন তৈরি করার প্রবণতা এদের বেশি নেই, যেটা কিনা সমযোজী বন্ধন গঠনের পক্ষে অনেকটাই সহায়ক। উচ্চ আয়নাইজেশন পোটেনশিয়াল হলে পরমাণুগুলো নিজেদের মধ্যে বা অন্য পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে অণু গঠন করতে পারে। সেকেন্ড যে শর্ত সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। সমযোজী বন্ধন গঠনে যে সমস্ত পরমাণু অংশগ্রহণ করে সেই পরমাণু দুটোর ইলেকট্রন আসক্তি হতে হবে প্রায় সমান, না হলেই কিন্তু একজন আর একজনের ইলেকট্রনটাকে কেড়ে নেবে। যদি সমান সমান থাকে কেউ কারোর ইলেকট্রনকে কেড়ে নেওয়ার টেন্ডেন্সি থাকবে না, তারা সমানভাবে পরস্পরের ইলেকট্রনকে ব্যবহার করবে এবং সমযোজী বন্ধনটা গঠন হবে। থার্ড হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী বন্ধন গঠনে যে দুটো পরমাণু পার্টিসিপেট করছে তাদের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির মানটা প্রায় সমান হওয়া প্রয়োজন, না হলে যেটা বললাম যে কেউ কারোর ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিতে পারে, ফলে আয়ন ফর্ম করে যাবে, সেক্ষেত্রে আয়নিক বন্ড তৈরির একটা সম্ভাবনা তৈরি হবে, কিন্তু কোভ্যালেন্ট বন্ড তখন কিন্তু তৈরি হবে না। যদি ইলেকট্রোনেগেটিভিটিগুলো সমান হয় সেক্ষেত্রে কিন্তু পরস্পরের ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করার একটা টেন্ডেন্সি গ্রো করবে, যেটা কিনা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনের পক্ষে সহায়ক। 4 নম্বর হচ্ছে নিউক্লিয় চার্জ বেশি এবং 5 নম্বর হচ্ছে নিউক্লিয়াস দুটোর দূরত্ব কম। সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী যে পরমাণুগুলো তাদের কিন্তু নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে এবং নিউক্লিয়াস দুটোর মধ্যে দূরত্ব যত কম হবে সমযোজী বন্ধনও কিন্তু ততটাই দৃঢ় হবে। তো এইগুলো হলো সমযোজী যৌগ গঠনের শর্ত। নেক্সট আমরা যাচ্ছি সমযোজী যৌগের কী কী বৈশিষ্ট্য দেখা যায় সেই বৈশিষ্ট্যগুলো একবার দেখি। ফার্স্ট হচ্ছে ভৌত অবস্থা। সাধারণ তাপমাত্রা এবং চাপে সমযোজী যৌগ সাধারণত গ্যাসীয়, তরল এবং সেমি সলিড প্রকৃতির হয়ে থাকে। সেকেন্ড হলো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক।
যেহেতু সমযোজী যৌগের অণুর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটা খুবই দুর্বল থাকে, সে কারণে কিন্তু একটা অণুকে অপর অণু এই যে আকর্ষণ শক্তিটা সেটা যেহেতু দুর্বল, কাজেই এই একটা অণু থেকে অপর অণুকে পৃথক করতে আমাদের কিন্তু বেশি শক্তির প্রয়োজন হয় না, যে কারণে সমযোজী যৌগের যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক সেগুলো কিন্তু আয়নীয় যৌগের তুলনায় বেশ কম হয়। আয়নীয় যৌগের ক্ষেত্রে আকর্ষণ বলটা কিন্তু অনেক শক্তিশালী থাকে, সে কারণে পৃথক করতেও আমাদের বেশি শক্তির প্রয়োজন হয়। আচ্ছা, থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। সমযোজী যৌগের অণু দ্রবীভূত বা গলিত অবস্থায় আয়নে বিয়োজিত হয় না, সে কারণে দ্রবীভূত বা গলিত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে না। কিছু এক্সেপশনাল কেস আছে, কোনো কোনো ক্ষেত্রে সমযোজী পদার্থ এরকম আছে যারা দ্রাবক অণুর সঙ্গে বিক্রিয়া করে আয়ন উৎপন্ন করতে পারে, সেক্ষেত্রে তখন তারা তড়িৎ পরিবহনে সক্ষম হয়। যেরকম এক্সাম্পল দিই, হাইড্রোজেন ক্লোরাইড বিশুদ্ধ অবস্থায় কিন্তু HCl তড়িৎ পরিবহন করে না, কিন্তু যখনই এদেরকে জলে দ্রবীভূত করা হয় তখন কিন্তু জলের অণুর সঙ্গে বিক্রিয়া করে HCl হাইড্রোক্সোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে, ফলে তড়িৎ পরিবহনে এরা সক্ষম হয়। নাম্বার 4, দ্রাব্যতা। সমযোজী যৌগ কিন্তু সবসময় অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না, ঠিক আয়নীয় যৌগের উল্টোটা। নাম্বার 5 হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ। সমযোজী যৌগের যে অণু তাদের মধ্যের যে শক্তিশালী সমযোজী বন্ধন সেটা ভাঙার জন্য যথেষ্ট কিন্তু শক্তি আর সময় প্রয়োজন হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে অনুঘটকেরও প্রয়োজন হয়, সে কারণে সমযোজী যৌগের রাসায়নিক বিক্রিয়া খুবই ধীর গতিতে সম্পন্ন হয়। নাম্বার 6, বন্ধনের অভিমুখ। সমযোজী বন্ধন দুটি পরমাণুর পারমাণবিক যে কক্ষক থাকে তার অভিলেপন মানে ওভারল্যাপিংয়ের ফলে উৎপন্ন হয়, সে কারণে সমযোজী বন্ধনের কিন্তু একটা 3 ডাইমেনশনাল অঞ্চলে একটা নির্দিষ্ট অভিমুখ থাকে। নাম্বার 7 হলো সমাবয়বতা। যদি একই আণবিক সংকেত হয় কিন্তু বিভিন্ন গঠন হয় তখনই আমরা তাকে বলি সমাবয়বতা ধর্ম, এবং সমযোজী যৌগ কিন্তু সমাবয়বতা প্রদর্শন করে, আইসোমারিজম দেখায়। তো এইগুলো ছিল সমযোজী যৌগের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো পড়ে নিয়ে তোমরা যেটা করবে, আয়নীয় যৌগের বৈশিষ্ট্য এর আগে পড়েছো, তো আয়নীয় আর সমযোজী যৌগের একটা কম্পারেটিভ স্টাডি তোমরা প্র্যাকটিস করে রাখবে। অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যে আয়নীয় আর সমযোজী যৌগের পার্থক্য কী কী, তো 4-5টা পয়েন্ট সবসময় মনে রাখার চেষ্টা করবে। নেক্সট আমরা চলে যাচ্ছি সমযোজ্যতার ক্ষেত্রে কিছু এক্সেপশনাল কেস আছে যেখানে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শিত হয়। ভ্যারিয়েবল ভ্যালেন্সি, কোনো একটা মৌল বিভিন্ন যোজ্যতা প্রদর্শন করতে পারে। এই জিনিসটা তোমাদের আয়নীয় যৌগের ক্ষেত্রেও দেখিয়েছিলাম। এখন সমযোজী যৌগের ক্ষেত্রেও পরিবর্তনশীল যোজ্যতার উদাহরণ রয়েছে, যেরকম ফসফরাস। সাধারণ অবস্থায় ফসফরাস পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস তোমরা খাতায় করে দেখবে 3s2 3p3। এবার 3p3-র মধ্যে এটাকে যদি আমরা ভাঙি, তোমরা জানো যে পি অরবিটালে তিনটে মোট px py pz, তো পি অরবিটালের মধ্যে তিনটে অরবিটাল থাকে, সেই অনুযায়ী যদি ইলেকট্রনিক কনফিগারেশন বলি 3s2 3px1 3py1 3pz1। এইরকম অবস্থায় মানে গ্রাউন্ড স্টেট কন্ডিশনে ফসফরাসের ক্ষেত্রে কিন্তু 3d অরবিটালটা ফাঁকা থাকে। তো 3px 3py 3pz অরবিটালে মোট দেখতে পাচ্ছ যে তিনটে বিজোড় ইলেকট্রন রয়েছে, আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে তিনটে। তাহলে গ্রাউন্ড স্টেট কন্ডিশনে ফসফরাসের সমযোজ্যতা হচ্ছে
3। এরপর যখনই ফসফরাস পরমাণু সমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণ করছে তখন কি হচ্ছে, সমযোজী বন্ধন যখনই গঠিত হচ্ছে তখন কিছু শক্তি নির্গত হচ্ছে, ফলে পি পরমাণু গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেট অর্জন করছে। গ্রাউন্ড স্টেটে ফসফরাসের কিন্তু 3D অরবিটালগুলো ফাঁকা অবস্থায় ছিল। যখনই ফসফরাস এক্সাইটেড স্টেটে যাচ্ছে তখন কি হচ্ছে, এই যে শক্তির প্রভাব, এই শক্তির প্রভাবে ফসফরাস পরমাণুর 3s উপকক্ষ থেকে দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন সোজাসুজি চলে যাচ্ছে 3D অরবিটালে, এবং এর ইলেকট্রন বিন্যাস যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 3s1, 3px1, 3py1, 3pz1, 3dz2 1। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছ যে ফসফরাসের এক্সাইটেড স্টেটে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 5। তাহলে ফসফরাসের এক্সাইটেড স্টেটে সমযোজ্যতা দাঁড়াচ্ছে 5। তাহলে ফসফরাস কিন্তু পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে 3 অথবা 5। গ্রাউন্ড স্টেটে হচ্ছে 3, এক্সাইটেড স্টেটে হচ্ছে 5। নেক্সট আর একটা এক্সাম্পল দিচ্ছি, আয়োডিন। আয়োডিন পরমাণুর ক্ষেত্রে কি হয়, সাধারণ অবস্থায় আয়োডিন পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস যেটা থাকে 5s2, 5px2, 5py2, 5pz1, 5d অরবিটাল কিন্তু ফাঁকা থাকে। তো দেখতেই পাচ্ছ নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে 1 গ্রাউন্ড স্টেটে, সে কারণে সমযোজ্যতাও হচ্ছে 1। এরপরে যখন এক্সাইটেড স্টেট অর্জন করতে শুরু করে, প্রথম এক্সাইটেড স্টেটে আয়োডিন পরমাণুর একটা ইলেকট্রন কিন্তু মানে 5py অরবিটাল থেকে একটা ইলেকট্রন দেখো এক্সাইটেড হয়ে 5d অরবিটালে প্রবেশ করে, সেক্ষেত্রে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যাচ্ছে 3। তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেটে কিন্তু সমযোজ্যতা প্রদর্শন হচ্ছে 3। সেকেন্ড এক্সাইটেড স্টেটে আরও একটা ইলেকট্রন শিফট করছে 5d অরবিটালে, দেখো 5px অরবিটাল থেকে একটা ইলেকট্রন চলে গেছে 5dতে, তাহলে নাম্বার অফ টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 5টা। তাহলে সেকেন্ড এক্সাইটেড স্টেটে যোজ্যতা প্রদর্শন হচ্ছে 5। এরপরে হচ্ছে থার্ড এক্সাইটেড স্টেট, 5sএ যে দুটো ইলেকট্রন ছিল সেখান থেকেও খেয়াল করো একটা ইলেকট্রন শিফট করেছে 5d অরবিটালে, তাহলে গুণে দেখবে টোটাল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 7টা। তাহলে থার্ড এক্সাইটেড স্টেটে আয়োডিন যে যোজ্যতা প্রদর্শন করছে সেটা হচ্ছে 7। তাহলে কতগুলো যোজ্যতা আয়োডিন আমাদের দেখাচ্ছে, গ্রাউন্ড স্টেটে হচ্ছে 1 এবং ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এক্সাইটেড স্টেটগুলোতে যে যোজ্যতাগুলো দেখাচ্ছে সেটা হচ্ছে 3, 5, 7। সেম ঘটনা ক্লোরিনের সঙ্গেও ঘটে, ক্লোরিনও হচ্ছে হ্যালোজেন মৌল এবং ক্লোরিনের ক্ষেত্রে অরবিটালটা 5s, 5p, 5d থাকে না, সেটা তখন হয়ে যায় 3p, 3d, 3s, 3p, 3d। তো সেখানেও কিন্তু ক্লোরিন 1, 3, 5, 7 এরকম সমযোজ্যতা প্রদর্শন করে। তো পরিবর্তনশীল যোজ্যতার উদাহরণ দেখালাম। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অষ্টক সূত্রের ব্যতিক্রম কিছু হয়। মানে হলো সমযোজী বন্ধনে যখন পরমাণুগুলো আবদ্ধ থাকে সাধারণভাবে তাদের যে সর্ববহিস্থ কক্ষ সেই কক্ষের অষ্টক পূর্ণ করতে এরা সমর্থ হয়, কিন্তু এমন অনেক সমযোজী যৌগ আছে যাদের অণুর মধ্যে যে পরমাণুগুলো থাকে সেই পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8টার চেয়ে কম ইলেকট্রন থাকে অথবা 8টার চেয়ে বেশি ইলেকট্রন থাকে, এবং সেগুলোকেই আমরা বলছি অষ্টক সূত্রের ব্যতিক্রম। যদি 8টার চেয়ে কম থাকে সেটা হচ্ছে অষ্টক সূত্রের সংকোচন, যদি 8টার চেয়ে বেশি থাকে সেটা হচ্ছে অষ্টক সূত্রের সম্প্রসারণ। তো এক্সাম্পল দেখাই। প্রথম এক্সাম্পল হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড।
BeCl2, যেটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বেরিলিয়াম পরমাণুর অষ্টক পূর্ণ হয় না, এটা হচ্ছে এক্সেপশন। বেরিলিয়াম পরমাণুর যেটা তোমাদের ইলেকট্রনিক কনফিগারেশন থাকে সেটা হচ্ছে 1s2 2s1 2p1 এক্সাইটেড স্টেটে। তো সেখানে বেরিলিয়াম কি করে, সর্ববহিস্থ কক্ষে যে দুটো বিজোড় ইলেকট্রন থাকে সেই দুটো ইলেকট্রন দুটো ক্লোরিন পরমাণুর প্রত্যেকটার একটা করে বিজোড় ইলেকট্রনের সঙ্গে টোটাল দুটো ইলেকট্রন জোড় গঠন করে, ছবিতে দেখতে পাচ্ছ। এর ফলে যেটা হয়, ক্লোরিন পরমাণু কিন্তু তার সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন পেয়ে যায়, কিন্তু বেরিলিয়াম তার সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন পায় না, পায় 4টে ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে কিন্তু বেরিলিয়ামের অষ্টক পূর্তি ঘটল না। সেকেন্ড যে এক্সাম্পলটা দেখাচ্ছি সেটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড মলিকিউল BF3। এখানেও দেখো বোরন পরমাণুর যদি তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন করো দেখতে পাবে যে সবচেয়ে বাইরের কক্ষে 3টে বিজোড় ইলেকট্রন রয়েছে। তো সেই 3টে বিজোড় ইলেকট্রন কি করে, 3টে ফ্লুরিন পরমাণুর প্রত্যেকটা থেকে একটা করে ইলেকট্রন নিয়ে তাদের সঙ্গে ইলেকট্রন জোড় গঠন করে। ফলে 3টে ফ্লুরিন পরমাণু কিন্তু তাদের সর্ববহিস্থ কক্ষে অষ্টক পূর্তি ঘটাতে সমর্থ হয়, কিন্তু বোরন পরমাণু তার সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন পায় না, পায় 6টা ইলেকট্রন। তাহলে এক্ষেত্রেও কিন্তু বোরনের অষ্টক পূর্তি ঘটল না, এটা হচ্ছে এক্সেপশনাল কেস। থার্ড একটা দেখা এক্সাম্পল, এটা দিয়েই শেষ করব। এটাতে দেখো যেরকম আগের দুটোতে দেখলে যে অষ্টক পূর্তি ঘটল না, 8টার চেয়ে কম হলো, এটাতে কিন্তু 8টার চেয়ে বেশি হবে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগটার নাম। তো যখনই এক্সাইটেড স্টেটে ফসফরাস যাচ্ছে, ফসফরাস পরমাণু সর্ববহিস্থ কক্ষে 3s অরবিটালের দুটো ইলেকট্রনের মধ্যে একটি ফাঁকা 3d যে অরবিটাল সেখানে কিন্তু এক্সাইটেড হয়ে যায়। এই অবস্থায় ফসফরাসের সর্ববহিস্থ কক্ষে যে 5টা বিজোড় ইলেকট্রন থাকে, সেই 5টা বিজোড় ইলেকট্রন কি করে, 5টা ক্লোরিন পরমাণুর প্রত্যেকটা থেকে একটা করে ইলেকট্রন নিয়ে তাদের সঙ্গে 5টা ইলেকট্রন জোড় গঠন করে। ফলে প্রত্যেকটা ক্লোরিন পরমাণু কিন্তু অষ্টক পূর্ণ করে। প্রত্যেকটা ক্লোরিন পরমাণু ছবিতে দেখো প্রত্যেকেরই কিন্তু 8টা করে ইলেকট্রন হয়েছে, কিন্তু ফসফরাস আলটিমেটলি তার সর্ববহিস্থ কক্ষে 8টা পায় না, পায় 10টা, 8টার চেয়ে বেশি। তাহলে এক্ষেত্রেও কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইডের অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটছে, অষ্টক সূত্রের সম্প্রসারণ ঘটছে। তো এগুলো হচ্ছে এক্সেপশনাল কেস কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে, যেগুলো তোমাদের একটু আলাদা করে মনে রাখতে হবে। এক্ষেত্রে যদি তোমরা গঠন করতে গিয়ে 8টা মেলাতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু অসুবিধায় পড়বে। তো এগুলো এক্সেপশনাল, এগুলো মনে রাখতে হবে। তো আজকে ক্লাস মোটামুটি এই অবধিই থাকলো। আমরা সমযোজী যৌগ নিয়ে আলোচনা করলাম, আর এই চ্যাপ্টারের বাকি আলোচনা আরও পরবর্তী ক্লাসগুলোতে তোমরা চোখ রাখো, পড়া ক্রমশ এগোবে।